তেকো সচিব তো চলে গেছে। ওনার শ্বশুর নাকি অসুস্থ, তাই আর আটকালাম না। ওই লোক হলো মাগামি টাইপের, সবগুলো চেক আমি জমা দিয়ে গেছি, খালি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলেই হলো নি। তাহলেই তো আর বকেয়া টাকা নিয়ে কোনো ঝামেলা হয় না। কে সেটা তুই নিজে করে পারিস নি? কিসের এত ব্যস্ত আছিলু? তোতা ভাইয়ের জামিন নিয়ে দৌড়দৌড়ির মধ্যে আছিলাম, তারপরে তো করে পারলাম না। নট পেলে কাগজ তো শামসু ভাইয়ের কাছে পাঠিয়ে দিছি, যেরকম করেই হোক হাইকোর্ট থেকে জামিন করার লাগবে। চিন্তার কিছু নাই, ওস্তাদের কাছে যখন কাগজ চলে গেছে না, কিছু একটা হবেই। আর ভোলা মেম্বারের কি হচ্ছে রে? সচিবের সাথে বলে গ্যাঞ্জাম করছে। ফোকাস্টিং মার্কার লোক যে কেসাল তো করবি। 10 কেজি চাউল থেকে 2 কেজি করে সাইড করছিল, এটা সচিব বাধা দেওয়ার কারণেই তো কেসালটা হচ্ছে। কে তুই কোনটি আসলি তখন? সেদিন আবার শুকুরে বেটার বিয়ে আছিল, দাওয়াত খেয়ে আসতে আসতে দেরি হয়ে গেছিল। আর গোল লাগছে দায়িত্ব দিছিলেন, উই কি আর এত কিছু বুঝে। পরে আমি এসেই ঠান্ডা করে দিছি, 13 কেজির মতো চাউল নামানো ছিল, ওলি আমি সমবন্টন করে দিছি। ভোলা মেম্বার দেখেছি দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, এর সাথে তো শক্তভাবে কথা কওয়া লাগবে। সেটা তো লাগবেই, এই শালা পুরো একটা 2 নাম্বার লোক। 2 নাম্বারে ছুটে দেমনি। আর তো করে পাড়ার কদুর কি হচ্ছে রে? জমি নিয়ে বলে ঝামেলা। আমাক তো ফোন করে সেই কান্নাকাটি করে বিচার দিল, বিকালে বসে পেঁচাছি। জমি নিয়ে তো আগে পরিবারের মধ্যে সেই গিরিমিন্ডি চলেছে চেয়ারম্যান সাহেব। ওর বৃদ্ধ মা 2 বেটাক জমি না দিয়ে 1 বেটার নামে লিখে দিছে, এটা নিয়েই ঝামেলা। তাহলে তুই বিকালে উপস্থিত থাকিস, আর এলাকার মেম্বার তুই, আমার কাছে বিচার কৃষক আসে। আচ্ছা থাকমুনি, আর কালকে সকালে তো তোতা ভাইয়ের সাথে দেখা করবে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে কাম টাম ছাড়া সালিশ মালিশ ছাড়া মেম্বার করে নিয়ে বসতে হবে। আর তোর প্রকল্পের কাজ তো ধীর গতিকে রে, সবার তো শেষ হয়ে গেছে। লেবার গের কারণেই দেরি হয়ে গেছে, 4-5 দিনের মধ্যেই আমি কাজ শেষ করে দেবনি। ঠিক আছে কর, আর এত ঢিলামো করলে কিন্তু হবি না। আচ্ছা কর্মনি, তে আর কোনো কাম আছে না চলে যাবেন? না আর কোনো কাম নাই, চলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। কেরে গোল্লা, ময়ূরীর বাপের কি হচ্ছে? ওই আলসারের থেকে নাকি ব্যথা উঠছে। প্রচুর ধূমপান করে তো, যার কারণে গ্যাস্ট্রিক কমে না। তে কোন ডাক্তার দেখাচ্ছে সেটা শুনছো? রাজ্জাক নামের একটা ডাক্তার আছে না, তার কাছে নিয়ে গেছে। তে তুই ময়ূরীর সাথে যাবার পারলো না? খেলা ছিল তো চাচা, ওই জন্য যাইনি। হাই রে জামাই রে, তুই শ্বশুর অসুস্থ আর তুই খেলা নিয়ে পড়ে আসু। সমস্যা নাই চাচা, অত তো সিরিয়াস না যে যাওয়াই লিখবি। তুই ময়ূরীক কয়ে দিস আর বাপ মাও যেন আমাদের বাড়িতে এসে কয়েকটা দিন থেকে যায়। অসুস্থ মানুষ এটি সেবা যত্ন করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবিনি। আচ্ছা ঠিক আছে চাচা, বলমুনি। আর একটা কথা কবার চাচ্ছি, ময়ূরীর পাশে গ্রামের ইসমাইল গাজী নামের একজনের যমজ মেয়ে আছে, এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। খুবই সুন্দর, টেরার মানিক ভাইয়ের জন্য যেহেতু যমজ মেয়ে খুঁজিচ্ছেন, তাহলে একবারে দেখবেন নাকি? ইসমাইল গাজী, তে ওই লোক কি করে? মোকামে আড়তের ব্যবসা আছে, লোক খুবই ধার্মিক আর ভালো। তে ইসমাইল গাজী এত কম বয়সে মেয়ে করে বিয়ে দিবে? কুটিয়ার বয়স অল্প হলো, ইন্টারে পরীক্ষা দিচ্ছে, বিয়া দিবি না কা? আর ইনকা পাত্র তো বাপ জন্মে খুঁজে পাবি না, আপনি কি একবার কথা কয়ে দেখবেন নাকি? এদের কি বংশ রে গোল্লা? গাজী বংশ চাচা, সম্পত্তি অনেক আছে, কোনো ছেলে নাই, খালি 2টা মেয়েই। আমি দেখছি বাড়ি ঘরেও অনেক ভালো আছে। আচ্ছা শামসুর সাথে কথা কয়ে দেখি কি করা যায়। কে রে, মিজান কি ভাত খাসে? না এখনো খাইনি, টিভি দেখিচ্ছে মনে হয়। আচ্ছা তোরা খাইয়ে দেয় নে, আমি যাই একটু রেস্ট নিচ্ছি। কেন আরামজাদা, প্রস্তুতি কি? কালকে হাঁস পার্টি না হলে কিন্তু জমবে না। সাথে কিন্তু হুইস্কিও রাখা লাগবে। একদম ফাটাফাটি হইবে মা, রঞ্জুক আর শালুকও কমু নাকি? হ ক, আর হাঁস কিন্তু অত কেনা যাবি না, বিকালবেলা নদীর ধার থেকে ধরে আনা লাগবে। চুরি করে খাওয়াচ্ছে টেস্ট, কিনা খাওয়ার মধ্যে সেই মজা নাই। আচ্ছা আমি হাঁসের ব্যবস্থা করেছি, তুই মালের ব্যবস্থা কর, একটাও কিন্তু এই দিলু দিতে পারবি না। ওকে। ক্যারে চোষর, কখন ধরে খাওয়ার জন্য ডাকিচ্ছি, কানের মধ্যে যায় না? ভাই আসিচ্ছে। কে হসে উনকে পারাপারি লাগে দিছেন কি জন্য? পারাপারি লেগে দিছি মানে, তোর কি আজকে খিদে লাগেনি? সন্ধ্যাবেলা বুট আর মুড়ি মেরে দিছিলাম তো ভাই, এজন্য পেট জাম হয়ে আছে। ভাবি যে বাপের বাড়ি গেল, আপনি বসে আছেন কি জন্য? সাথে যাওয়া পারেননি? আপনি যেন লোক ভাই, শ্বশুর অসুস্থ সেটি যাওয়া বাদ দিয়ে বাড়িতে বসে আছেন। এমন ভাবে কথা করছু রে মিজান, মনে হচ্ছে তোরই শ্বশুর। আমি তো যাবেরই চাচ্ছিলাম, পরে তো ওরাই আমাকে মানা করলো। আর শোন, রান্নাঘরে তরকারি আছে, ওটা গরম করে খায় নে। টেরা ভাই এখনো আসেনি, তাই তো খাইনি। টেরা ভাই বাইরের থেকে খাই আসবি, তাই আর খাবি না। আচ্ছা ঠিক আছে ভাই। কে রে, কয়েকদিন হলে দেখা করবে আসিস না, আবার জামিন যে হওয়ার কথা ছিল সেটা হলো না কে? ভাই চেষ্টা তো আর কম করি নেই, জামিন করে পারলাম না, সেই লজ্জাতেই আপনার সামনে আসি নেই।
তুই নট বিলের কাগজ কি হাইকোর্টে পাঠিয়ে দিছু? হ ভাই পেটাতে হসে, এখন শামসু ভাই এলা জোর দিলে জামিন হয়ে যাবে। শামসু ভাইয়ের উপরে বিশ্বাস আছে রে, অবশ্যই আমাকে এখান থেকে বাই করবি। হাবিব ভাই আর মাস্টারের সাথে দেখা করিস নাই? এখনো করি নাই, এইদিকে দৌড়দৌড়ি করবে যে সময় হয় নাই। আর বাচ্চু হারাম দাদা তো সিটিংগিরি করছে ভাই, টেকা দেওয়ার কথা কয় 2 দিন হলো নিখোঁজ। এই শালাক টেকা দিছিলেন কি জন্যে? ওটা দিয়েই তো ভুল করছি রে, তবে শালাবেটাক যেতেই পাবো, বাধ্যতে টাকা আদায় করবো। আর হাবিব ভাই আর মাস্টারের সাথে লেগে থাকে, জিঙ্গা করে হোক আমাকে জামিন করাই লাগবে, এটি আর এক মুহূর্ত ভাল লাগিচ্ছে না। আপনি যে এটি আছেন এটা তো আমারও ভাল লাগিচ্ছে না। টেনশন করেন না, কয়েকটা দিন ধৈর্য ধরেন, আমি আজকে যেই দেখা করিচ্ছি। আর সাথে করে কোনো খাবার আনি নাই। লাগবি না রে, সবিক চাচার খাবার আছে বাড়ি থেকে, ওগুলো দিয়েই চলবি নি। খালি পিসিতে 5,000 টাকা লাগা দিয়ে যাস। আচ্ছা ভাই ঠিক আছে। উনকা কুসুর মুসুর করে লাভ নাই ম্যানেজার সাহেব, 15 দিন পরে আসবে গেছিলেন, সেটি 20 দিন পরে আসছে। সমস্যা নাই, তে আজকে কত টাকার চেক নিয়ে যাচ্ছেন? 10 লাখ টাকা। উনকে ঝাঁকি মারলেন কে, বেশি মনে হচ্ছে নাকি? সেটা তো না বেশি হসেই ভাই। ইনকে মাল খাওয়া কথাবার্তা বললে হবি না ম্যানেজার সাহেব। এই মাসে আমাকে অন্তত আরো 20 লাখ টাকা উঠাতে হবে। ব্যাংকের ম্যানেজার হয়ে খুব বিপদে পড়ে গেছি ভাই। বাংলাদেশ ব্যাংক থেকে যে সাপোর্ট পাওয়ার কথা ছিল তার তো 50% পাচ্ছি। আর নগদ লেনদেন চালাবের যে হার্ট ফেল হওয়ার অবস্থা হয়ে গেছে। উল্টা পাল্টা 69 করে ব্যাংক চালালে ইনকে তো হবেই, জনগণের টাকা যে আপনারা কি মনে করেন সেটাই তো বুঝি না। এখন আমার চেকটা ক্যাশ করে দেন, চলে যায়, প্রচুর কাম আছে। ঠিক আছে ভাই, আপনি কাউন্টারে যান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ডন কি করলো রে তোতা, জামিন কিসে হয় নাই? চেষ্টা করছিল চাচা, জামিন ধরে পারে নাই, তবে নোট বিলের কাগজ হাইকোর্টে চলে গেছে। এখন ডেট পড়লেই কাম হয়ে যাবে। আপনি কোচিনে চাচা, শামসু যাক বুক দেখায় তাক পিঠ দেখায় না। তাই নাকি রে, হাইকোর্ট থেকে জামিন তুক শামসু করাচ্ছে? হ তাই তো করাচ্ছে, বর্তমান শামসু ভাই তো আমার অভিভাবক, তার জন্য তো এখন আমি সবই করতে পারি। আরে ভক্তি রে, এড়ে মানুষের চরিত্র, ক্ষমতার কাছে নত স্বীকার করে, স্বার্থ সবই বুঝি। সম্মান আর ভালোবাসার চিহ্ন আপনার মধ্যে সিটা ফোটাও নাই, সবকিছুতে স্বার্থ মনে হয়। আর এটা হয় স্বাভাবিক, ন্যারো মন মানসিকতার লোকজন ইনকাই হয়, অন্যের ভালো সহ্য করতে পারে না। হসে জেলে ঢোকার পর থেকে যে সুফি সাচ্চুরে তোতা, নীতি কথা ছাড়া মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। তুই যে কি আসিলু সেটা মনে ভুলে গেছু। এই এলাকার মধ্যে সবচেয়ে ফোকাস্টিং লোক আসিল তুই। আমি যাই আসিলাম না কে, অতীতের ভুল তো আমি বুঝে পারছি এবং পথও পরিবর্তন করছি, এটাই আমার জন্য বড় শিক্ষা। এই শিক্ষা নিয়ে বাকি জীবন পাড়ি দিবার চাই, যতদিন আল্লাহ বাঁচা রাখবি। স্কুল খুলা দে রে মাওলা, স্কুল খুলা দে, গাউসুল আজম মাছ ভান্ডারি স্কুল খুলা দে। মনটা যে আপনার শয়তানের ক্রিমিনালিতে ভরা, ভালো কথা শুনলে তো এঙ্কা করবেনি। এত কিছু হওয়ার পরেও আপনার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা দেখলাম না চাচা। ভালো কথা করলে আমার গান করে টিটকারি মারলেন না। আপনার ভাবসাব থেকে মনে হচ্ছে আবার যদি ক্ষমতার চেয়ার পান আগের মতো চুরি শুরু করে দিবেন। এই জন্যই এলাকার মানুষ বুঝে শুনে আপনার নাম বুড়ো জিন্থু ছিল। তো তারে এই দুনিয়াটা খুবই কঠিন, এখানে নীতিকথা দেয়া পেট চলে না। মনে রাখি, সবাই সুখের ভাগ নিতে চাইলেও দুঃখের ভাগ কেউ নেয় না। আজকে তুই দিবার পাবো না, কালকে তুই খারাপ হয়ে যাবে, এটি হলে দুনিয়ার রীতি। আর তুই জেঙ্কে করে আমাকে বিশ্লেষণ করিচ্ছু রে, তো তা মনে হচ্ছে অমানুষ। আমি সারা জীবন খালি মানুষের পিছনে বাস দিয়ে বেড়াছি, কারো কি ভালো করিনি? যদি সেটাই হলো নি, জনগণ কিন্তু তাহলে ভোট দিয়ে আমার পাশে থাকতো না। জনগণের ধোকা দিয়ে ভোট নিছেন তো, ভালোবাসে তো আর দেয়নি। না হলে কি মজনুর বাবেক দিয়ে আপনি এই খেলাটা খেলতে পারেন? রাজনীতিতে তুই এখনো দুধের শিশুরে তোতা, মিষ্টি কথা যে চিরা ভেজে না সেটা তুই এখনো বুঝিসনি। যাক, আস্তে আস্তে সবই বুঝবো, সেদিন মনে করবে শফিক চাচার কথা যে আমি ঠিক আছিলাম। চলে জোহরের আজানটা দিলে যায়, নামাজ পড়ে আসি। হ চলেন, তবে নামাজ পড়ে কিন্তু আপনি ভেতরটা পরিষ্কার হচ্ছে না, একই থেকে গেলেন। এ চল, তো আর কোনো কথা কইস না। খুবই অদ্ভুত ব্যাপার, এই শালা যে এগুলো করবি বিশ্বাসই হচ্ছে না। আমিও তো সেটাই ভাবতেছি সেলিম ভাই, তরিকুলের তো আমি কোনো ক্ষতি করিনি, ওই শালা আমার পিছে লাগলো কেসব। এর উদ্দেশ্য যে কি সেটাই তো বুঝতে পারছি না। কিছু একটা তো অবশ্যই আছে, না হলে কি আর তোমার পিছনে আঙ্গুল দেয়? মেবি বড় সড়ো গ্রুপই এর সাথে জড়িত আছে। এত আর চিন্তা ভাবনা করতে পারবো না, বান্দির বাচ্চাকে ধরলে এসে শেষ করে দেই। শেষ করে দিবে, তারপর শত্রুতা আর শেষ হবে না। আবার ক্ষতি করার জন্য নতুন শত্রু জন্ম হবি, প্ল্যান তৈরি করবি, ফাঁদ তৈরি করবি, রাজনৈতিক কোন্দল খাড়া করা যাবি না শামসু। তাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে পথ এগোতে হবে। এই সময় এসে যদি একটা স্টেপ ভুল করো, এর মাসুল কিন্তু বহুগুণারে দিতে হবে।
তাহলে কি সেলিম ভাই জনতা পার্টির ভিতর থেকে এই ষড়যন্ত্র চলিচ্ছে নাকি? সেটা তো নির্দিষ্ট না, তবে অবশ্যই কোথাও না কোথাও থেকে তো চলতেছে। আর এটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এদিকে তো সভাপতির কথাবার্তার সাইজও পছন্দ হচ্ছে না, তুমি নতুন দল গঠন করাতে খুবই মনোক্ষুণ্ণ হচ্ছে। আমার সাথে ঠিকভাবে কথাই বলতেছে না, এড়িয়ে এড়িয়ে চলতেছে। প্রতিরক্ষা মন্ত্রী আর তার সাথে আমার মিটিং ছিল, তার পিএ আমার ফোন করে বলতেছে মিটিং ক্যান্সেল। কারণ জিজ্ঞেস করলাম, পিএ বলতেছে যে স্যার এই মিটিং কালকে করবি, আর আপনার আশা লাগবি না, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে স্যার মিটিং সারিয়ে নিবি। তো এই ব্যাপারে তো এত চাপ লওয়ার কিছু নাই। পরে আপনি ইকবলের সাথে বসে সব কিছু ঠিক করে নিয়েন। আর তার মনক্ষণ হতেই বা কি করার, জনকল্যাণ পার্টি দখল না করে যে নতুন দল গঠন করছে এটাই তো অনেক কিছু। এই লোক দলের ঐক্য ধরে রাখতে পারবি না সেলিম ভাই, অতি তাড়াতাড়ি পতন হবি। দলের অভ্যন্তরে যে কোন দল লক্ষ্য করতেছি সেটা ধরে রাখা কঠিনই হবে। তবে তোমার সমাবেশে জনতা পার্টি থেকে কোন কোন নেতা উপস্থিত ছিল সেটা বার করার জন্য তদন্ত চালাচ্ছে। তদন্ত করে কি করবি, বহিষ্কার করবি? আমি তো সেটাই চাচ্ছি, যাতে করে সবাই আমার দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। সেলিম ভাই, রাজনীতির খেলা যতই কঠিন হোক, এর ধরন যদি বোঝা যায় সামনে কেউ দাঁড়াতে পারবি না। এখন আপনি তোফাইলের ব্যাপারে দলের মধ্যে একটা ভিন্ন মত তৈরি করেন, যাতে মোল্লার মতন কণ্ঠাসা হয়ে যায়। জনতা পার্টির মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এখন আমাদের প্রধান লক্ষ্য। সভাপতির কান ভাঙাতে হবে, আর কোনোভাবে ওর সিলেক্ট জামিন দেওয়া যাবে না। ঠিক আছে, আর তুমি একটু সাবধানে থাকো, যেভাবে হোক তোমাকে নিরাপদ আর সুস্থ থাকতে হবে। ইনশাল্লাহ, আল্লাহ পাশে থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবি না। তো এখন থাকেন ভাই, উঠলাম। ঠিক আছে, সন্ধ্যায় আমি তোমার সাথে দেখা করবো না। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসাদ আচ্ছ বসো। তদন্ত রিপোর্ট তো ফাইল করে পাঠিয়ে দিছি লিডার, দেখছেন? রিপোর্ট দেখে তো অবাকই হয়ে গেলাম আসাদ, জনতা পার্টির অনেক নেতা শামসুর সমাবেশে উপস্থিত আছিল। শামসু খুবই শুটমাল লিডার, ওর উদ্দেশ্য আগে থেকে এটা ছিল। তলে তলে জনতা পার্টির অধিকাংশ নেতাকে সমাবেশে হাজির করছে। ঢাকার ভিতর থেকে কে কে ছিল? ঢাকা দক্ষিণের আহ্বায়ক সাকলাইন, সাভারের মোস্তাক বেনজির, নারায়ণগঞ্জের সুমন মিল্লাত হাবিল, দক্ষিণবঙ্গের কুমিল্লা থেকে আসছিল বিশাল, আর উত্তরবঙ্গ বগুড়া থেকে আসছিল তোফাজ্জল মাস্টার হাবিব, আর রংপুরের ইকবাল। ভেরি স্যার, সবগুলোকে দল থেকে বহিষ্কার করে দেয়, এরাই হচ্ছে দলের মধ্যে অনুপ্রবেশকারী। এটাই ভালো সিদ্ধান্ত হবে। তাহলে কোন দিক থেকে বহিষ্কার শুরু করে দিব? উত্তরবঙ্গের বগুড়া আর রংপুর থেকে শুরু করে দাও। তবে বগুড়ায় কিন্তু শামসুর প্রতিপক্ষ হিসেবে এখনো কেউ তৈরি হয়নি, ওখানে ব্যাকআপ হিসেবে কাকে রাখতে চাচ্ছেন? তোতা, শফিক, ইলিয়াস, ছানি, মনিরুল, এদের মধ্যে থেকে বাছাই করতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু শফিক আর তোতা তো জেলে লিডার, আর ইলিয়াস সানি মনিরুলের চাইতে শফিক আর তোতাই শক্ত প্রতিপক্ষ ছিল। কিন্তু শফিক তোতার বিরুদ্ধে 200 কোটি টাকার প্রতারণার মামলা, দলের ভাবমূর্তির তো একটা বিষয় আছে। এগুলোর মধ্যে চিন্তা ভাবনা পরে, বাকি যেগুলো আছে সেগুলো বিলুপ্ত করে জেলা সমাবেশের আয়োজন করো, তারপর যোগ্য লোক দেখে কমিটি দিয়ে দিব। ঠিক আছে লিডার, আর বাকিগুলোর কি কারণ দর্শানোর নোটিশ দিব নাকি আগে? কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দরকার নাই, থেমে থেমে বহিষ্কার করবে, যাতে করে সংগঠনের ভিতর কোনো কোন দল তৈরি না হয়। আর লিডার, দলের সাধারণ সম্পাদকের পদের ব্যাপারে তো নীরব থাকলে হবে না, এটার দ্রুত সমাধান করতে হবে, না হলে তো সাংগঠনিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ব। তুমি এগুলোর ব্যাপারে কার্যক্রম শুরু করে দাও, ওটার ব্যাপারে আমি দ্রুত সিদ্ধান্ত নিব। আচ্ছা ঠিক আছে লিডার, তাহলে আমি এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করো আব্বু, রমজানের উপর আমি হামলা করিনি। তোর উপরে সে বিশ্বাস আছে রে বাবা, তে ওরা কি তোকে মারধর করছে নাকি? হ্যাঁ, হামিদ নামে যে অফিসারটা আছে না, ওই আমার গায়ে হাত দিছে। আর আমি যে ওদের উপর হামলা করিনি সেটা ওরাও জানে। শামসু প্রশাসনের সাথে যুক্তি বুদ্ধি করে আমাকে ফাঁসাচ্ছে। কি বলিস রে, যুক্তি বুদ্ধি করে ফাঁসেছে মানে? হ্যাঁ আব্বু, আমি নিজ কানে শুনছি অগের কথা। শামসু হামিদের নির্দেশ দিচ্ছিল যে এক কোনোভাবেই ছাড়া যাবি না। তখন হামিদ করছিল ই তো হামলা করেনি স্যার, কেমনে কি করব। তখন শামসু বলতেছে তোফাইলকে আটকাতে হলে আর ব্যাটাক টোপ হিসেবে ব্যবহার করতে হবে, আর মিডিয়া দিয়ে যেইভাবে হোক হ্যারাসমেন্ট করে যেতেই হবে। তোমাকে রাজনৈতিকভাবে একের শেষ করে দেওয়ার পরিকল্পনা নিছে আব্বু। এই জন্যই তো বাবা তোকে দেশ থেকে সরাবার চাচ্ছিলাম, কিন্তু বড্ড দেরি করে ভালাছি। শামসু যে এরকম করবি সেটা আগে অনুমান করে ভালাছিলাম। তুমি আমাকে এর থেকে তাড়াতাড়ি বের করো আব্বু, জেলের ভিতর কত বিচ্ছিরি বিচ্ছিরি মানুষ, এরা যেখানে থাকে সেখানেই ওয়াশরুম করে। কোনোভাবে এখানে থাকতে পারতেছি না, দম বন্ধ হয়ে আসে আমার। চিন্তা করিস না, তোকে যেভাবেই হোক এখান থেকে বের করিচ্ছি। আপাতত তোকে জেলায় হাসপাতালে রাখার ব্যবস্থা করিচ্ছে, ওইখানে তুই শান্তিতে থাকতে পারবি। আর বকুল নামের একজন তোর সাথে দেখা করবে, ওর সাথে সবকিছু বুঝে শুনে নিস। ভেতরে আর কি তোর কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তুমি এখান থেকে আমাকে তাড়াতাড়ি বের করো, তাহলেই হবে। স্যার আপনাদের সময় শেষ।
তাহলে যাও বাবা, এদিকে আমি সবকিছু দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কে রে ফিরোজ, গাড়ি কেঙ্কা দেখলো? গাড়ির অবস্থা তো বেশি ভালো নয়, রিকন্ডিশন করা 2018 সালের মডেল। যা আছে এটি, এর উপর কত দেবো তাই ক। সব মিলে 4,30,000 টাকা দিয়ে পাবো রে, আর বেশি দিয়ে পাবো না। এ ভাই কি করছেন? গাড়ি কেনার বয়স 1 মাসই হয়নি, 7,70,000 টাকা দিয়ে গাড়ি কিনছি। সেটি আপনি 4,30,000 টাকা কেমনে কন? গাড়ি কি কোনোদিন কিনছিলেন নাকি এই প্রথম গাড়ি কিনবে যাচ্ছেন? আপনি বলদ দেখে কম দামি গাড়ি বেশি দামে কিনছেন, আমিও কি তাই করবো নাকি? সর্বোচ্চ আমি 4,30,000 দিয়ে পাবো, এর বাইরে 1 টাকাও দিয়ে পাবো না। এক্সট্রা আরো গাড়ি কাজ করতে হবে, 20,000 টাকা খরচ হতে পারে। ভাই এত কম দামে গাড়ি বিক্রি করেন না, এই লোক কিন্তু সুযোগ বুঝে গাড়ির দাম কম করছে। এ ফিরোজ, ওঙ্কা ফকির নিমার্কা দাম করলে হবি না, তুই কত পারবো সেটা কত। আইনালি রে, এই ব্যবসা 15 বছর হলে করি, গাড়ি চললে বুঝতে পারি কন্ডিশন কি। ওই যার কাছ থেকে লিছে তাই তো এক ঠকাছে, উপরে খালি রং চং করে বেশি দামে বেচেছে, ভিতরে তো কিছুই নাই। আপনি উল্টা পাল্টা কথা করছেন মানে? আমি বিশ্বস্ত লোকের কাছ থেকে গাড়ি কিনছি তাই আমাকে ঠকাবি মানে? বিশ্বস্ত লোকেরাই তো বাস দেয়, আর আপনি গাড়ির ব্যাপারে কি জানেন? যা করছে সেটাই বিশ্বাস করছেন। এই আইনাল, সর্বোচ্চ আমি 4,40,000 দিয়ে পাবো, দিলে দিই, না দিলে আমি চলে যাই। গাড়ির যে সিস্টেম আছে অনেক কাজ করার লাগবে, খালি বেশি দামে নিলে তো হবি না, আমাকে তো আবার বেঁচে খাওয়া লাগবে। না রে, তাহলে আর হলো না, এত কম দামে গাড়ি বেচা যাবি না। ঠিক আছে, তুই অন্য লোক দেখে যাচাই বাছাই কর, আমি বেশি গুছি না কম গুছি। আর যদি 4,40,000 বেশিস আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে। এ বে, পার্টি তো কম দেখলাম না, কেউ তো 4,20,000 উপর কয় না, ফিরোজটা 40 করলো। এত বাজা গুজা না করে ফিরোজে কি গাড়িটা দিয়ে দিই, তোর হাই হুতাশের কারণে গুলো আমি কিছু কয়ে পারলাম না। আপনি তো সবকিছু খুলেই কইছে, আপনার ওই 5 লাখ টাকা আর আমার মামাতো ভাই থেকে 2,70,000 টাকা হালাত দিয়ে এই গাড়ি কিনছি। এখন যদি 4,40,000 টাকা দিয়ে গাড়ি বিক্রি করি তাহলে কত টাকা ধরা খামো আপনি কন? তুই সিটারি বাটপারি করছু, ধরা তো তোর খাওয়াই লাগবে। সাফ সাফ তোকে একটু কথা করছি, 5 লাখের কোনো পার্টি পালে গুলো আমি এক মুহূর্ত দেরি করবো না। ভাই মাথাতে একটা বুদ্ধি আছে, কোলে মানে আপনি কি কন? এই গাড়ি যদি শেরপুর রেন্টে করে দেই মাসে 30,000 টাকা ঢিল মধ্যে কামাই করে পাবেন। দোকান তো আপনার আছেই, আর গাড়ির থেকে যা পেলেন সবই ক্যাশ হলো। ওটা পরে দেখা যাবে, আপাতত বিআইটি অফিসে যে মালিকানা পরিবর্তন করি তো। ওই ঝামেলার যাবেন কে? আমার নামই থাক, বিক্রি হয়ে গেলে খালি সেন্সা করে দিমু। সিটে তোর উপর আমার ভরসা নাই, হুট করে যদি তুই হেরে যাস তাহলে আমি গাড়ি বেচমু কিরম করে। ও সোনা ভাই গো, লারে বেলতলে একবারই যায়, হাফিজে ভুল করছি সেই শাস্তি পাচ্ছি। গাড়ি বিক্রি করে না হয় আপনার টাকা শোধ করলাম, কিন্তু মমতা ভাইয়ের টাকা কেমনে শোধ করবো? সারাদিনই ফোন দিচ্ছে। আর পলে যাওয়ার কথা করছেন, এই ডিজিটাল যুগে পলে থাকা যায়? এই গাড়িটা কিনে কি লাইফটাই লিড করেছিলাম, কিন্তু হঠাৎ করে এটা ভাই ধরে পালালো। তাহলে তুই এই ঘটনা থেকে কি শিক্ষা পালু? অনেক কিছু শিক্ষা পাচ্ছি, সৎ পথে অল্প টাকা কামাই করলেও এর মধ্যেই শান্তি আছে। তে ভাই আপনার বাড়ির সামনে তো চলে যাচ্ছি, গাড়ি কি ঢুকামো নাকি দোকান বিলে যাবেন? দোকান বিলে যা। আর একটা হিন্দি গান ছাড়তো গাড়ির মধ্যে সেই লাগিচ্ছে, এই জন্যই তো ধনীরা গাড়ি ব্যবহার করে। আচ্ছা ভাই দিচ্ছি। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম আলমগীর, কি অবস্থা তোমার? এই তো আল্লাহর রহমতে আছি ভাই। এখন আপনারা যেরকম রাখছেন, শেরপুরের কমিটি তো দীর্ঘদিন ধরে ঝুলে রাখছেন ভাই, ডেট তো দিচ্ছেন না, নেতাকর্মীরা অস্থির হয়ে আছে। সভাপতির সাথে কথাবার্তা হয়ে গেছে, ইনশাল্লাহ 7 তারিখে তোমাদের কমিটির ডেট দিয়ে দিব। আজকে দপ্তর সম্পাদকে ডাকছি, সন্ধ্যার মধ্যে ফেসবুকে নোটিশ পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই, তাহলে এর মধ্যে যে আমি আপনার সাথে দেখা করবো নি। এ আলমগীর, আমার সাথে দেখা করতে হবে না, সাংগঠনিকভাবে প্রস্তুতি নাও। সামনে কিন্তু অনেক পথ পাড়ি দিতে হবে, এটা মাথায় রাখো। শামসুর নতুন দল গঠন করছে, এটা জানো নাকি? জি ভাই, সবই জানি, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। থ্যাংক ইউ আলমগীর, আমি কিন্তু বেঈমানদের পছন্দ করি না, এটা তুমি ভালো করেই জানো। এই আলমগীরের ওপর বিশ্বাস রাখতে পারেন ভাই, আশা করি নিরাশ হবেন না। আচ্ছা ঠিক আছে। কি বল তুবেল ভাই, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? না, এসে তো আর কোনো উপায় দেখিচ্ছি না সেলিম। আমার নির্দোষ ছেলেটা জেল পড়ে আছে, সেটা বাপ হয়ে কেমনে সহ্য করি? অপরাধ করলে সেটা শাস্তি তো পাবি, সে যেই হোক। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেও সেটা ছাড় নাই। আমার ছেলে এটা করে নাই, তাকে ফাঁসানো হচ্ছে। ওই একই কথা তো সেই থেকে শুনে আসতেছি, তাহলে এটা করলো কে? তাকে বের করেন, তাহলেই তো রাজা নির্দোষ হিসেবে বিবেচিত হয়।
খালি মুখ দিয়ে করলেই হবি না, ওই যে এটা করে নাই সেটা প্রমাণ করতে হবে। সবই জানো সেলিম, তবুও না জানার ভান করো। একটা কথা মনে রাখবে, প্রতিহিংসামূলক রাজনীতি কারোর জন্যই ভালো হয় না, এর পরিণাম খুবই ভয়ঙ্কর হয়। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আপনার আর রাজার জন্য খুবই মর্মাহত। আমি নিজেও চাই না ও জেলে থাক, কিন্তু কি করব বলেন, চেয়ারের দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। সেদিন দেখলেন না, লিডার তো আপনার সামনে আমাকে নির্দেশ দিল, আমি তো নিরুপায়। বাহ, অসাধারণ, সেই যুক্তি দিচ্ছ সেলিম। তোমরা সবাই মিলে শামসুর সাথে জোট বান্ধিছ, প্রশাসন পুরো সরকারের নাই, জনদরদি পার্টির হয়ে শামসুর হয়ে কাজ করিচ্ছে। তবে শুনে রাখো, রাজাকে কিন্তু আমি জেল থেকে বার করবই। তখন এই ষড়যন্ত্রমূলক খেলার কিন্তু আমি হাটে হাড়ি ভেঙে দিব। আমাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার জন্য রাজাকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা তুমিও জানো, সবাই জানে। তারপরেও আমার সাথে নোংরা খেলা খেলা হচ্ছে। রাজনীতি কিন্তু শুধু শামসু বোঝে না, আমিও বুঝি, এর শেষ আমি দেখে নেব। তোমাকে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করেছি সেলিম, আমার ছেলেকে জেল থেকে বের করে দাও। সরি ভাই, এখানে আমি কোনো কিছুই করতে পারবো না। আদালতের নিয়ম মানে আপনি রাজাকে জামিন করান। আচ্ছা ঠিক আছে, আমি উঠলাম। কেমনি কি করা লাগে সেটা ভালো করেই জানি।